দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে রোহিঙ্গা সংকট আজ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত হয়ে গেছে এবং দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসনের প্রক্রিয়া যেমন গতি পায়নি, ঠিক তেমনি আন্তর্জাতিক সহযোগিতা এখনও কথার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কক্সবাজার ইতিমধ্যেই বসেছে টেকওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন, এবং এই সম্মেলন কি আসলেই প্রত্যাবাসনের কোনো রোডম্যাপ তৈরি করবে কিনা, নাকি তা আসলে কাগজে প্রতিশ্রুতিতেই আটকে যাবে, এই প্রশ্ন সবার মনেই দেখা দিয়েছে কম বেশি। আমরা এ নিয়ে আজকে কথা বলবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমাধান আসলে কোন পথে। এ নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল আহসান, SUP PSC জি, ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। তিনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং এটিএনের হ্যাপেনিং পয়েন্টের সকল দর্শককে এবং আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কথা বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকে আমরা দর্শকদেরকে বলছিলাম যে কিছুক্ষণ আগে কক্সবাজার ইতিমধ্যেই টেকওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশনের নিয়ে কক্সবাজারে বসেছে এবং সেখানে এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে রোহিঙ্গা ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায়। এবং আমরা যদি একটু বর্তমান দৃষ্টিতে দেখি যে 18 মাসে 1.5 লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে ঢুকেছে এবং 1.5 লক্ষ এখনো পর্যন্ত অপেক্ষায় আছে বাংলাদেশে ঢোকার জন্য। একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনার কি মতামত? নিরাপত্তা বিশ্লেষক হিসাবে তো অবশ্যই বলবো এটা নিরাপত্তার ঝুঁকি আছে, কারণ একটা দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের এখানে একটা জনগোষ্ঠীর কিছু সংখ্যক লোক আসছে এবং তাদেরকে আমরাও আইডেন্টিটি দিচ্ছি না, বাংলাদেশি হিসেবে স্বীকার করছি না, এবং মায়ানমারও তাদেরকে তাদের সিটিজেন হিসেবে স্বীকার করছে না। সো তারা একটা স্টেটলেস, আইডেন্টিটিলেস একটা জনগোষ্ঠীতে পরিণত হয়েছে এবং তাদের সিটিজেন রাইটগুলো নেই, তারা কাজ করতে পারবে না, তারা নর্মাল যে সিটিজেন রাইটগুলো আছে বাংলাদেশি নাগরিকদের সেগুলো তারা এনজয় করতে পারবে না বা অ্যাভেল করতে পারবে না। আর যখন এই সিটিজেন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রাইটসগুলো এনশিওর হবে না, তখন সেখান থেকে বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রবলেম, সোশ্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম, সেগুলো প্রবলেমগুলো হবে। অলরেডি আপনারা জানেন তারা রোহিঙ্গার স্থানীয় ক্রাইমের সাথে জড়িত এবং অ্যাবডাকশন, এক্সটর্শন, এগুলো বিভিন্ন ধরনের ক্রাইম হয়। তো এই সমস্যা যতদিন সমাধান না হবে ততদিন এই সোশ্যাল ক্রাইসিস এগুলো থাকবেই। আচ্ছা, রোহিঙ্গারা কিন্তু ইতিমধ্যে তারা বলেছেন যে জন্মসূত্রেই তারা মিয়ানমারের নাগরিক এবং দয়া দেখিয়ে নয়, নিজ দেশে তারা নিরাপদে সসম্মানে ফিরে যেতে চান। আসলে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রতিশ্রুতি এতদিন বক্তব্যে আসলে সীমাবদ্ধ ছিল, বাস্তবে কোনো অগ্রগতি আসলে তেমনটা আমরা দেখিনি। এবার কি ভিন্ন কিছু হবে বলে আপনি মনে করেন? আমি প্রশ্নের প্রথম অংশে আসি, যেটা হচ্ছে যে তারা 17 সালে একটা বড় ইনফ্লাক্স আসে 10 লাখ 12 লাখের মতো, এবং রিসেন্টলি আপনি যেটা বললেন যে 1.5 লাখের মতো আরও এসেছে এবং আরও ওয়েট করছে। তো যেটা হচ্ছে 2017 সালের পরে কিন্তু 2018 সালে একটা বাংলাদেশ মায়ানমারের মধ্যে একটা চুক্তি হয়েছিল এবং তারা এটা রিপ্যাট্রিয়েট করতে চেয়েছিল, এবং পরবর্তীতে আবার 23 সালে চীনের মেডিয়েশনে একটা ব্যবস্থার কথা বলা হয়েছিল, তারা রিপ্যাট্রিয়েট হবে এবং 5টা ট্রানজিট সেন্টারও করা হয়েছিল, বাট কোনো কিছুই এখন পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি। এবং আপনি যেটা বললেন পরবর্তী প্রশ্নে আসি, যেটা হচ্ছে যে এবার কিছু হবে কি না। তো যে সমস্যাটা ছিল যে রোহিঙ্গা প্রবলেমটা গ্লোবাল অ্যাটেনশন হারিয়ে ফেলেছিল বিগত সময়গুলোতে। আপনি ধরেন যে ইরান, ইসরায়েল ক্রাইসিস, প্যালেস্টাইন ক্রাইসিস, হামাস অ্যাটাক, তো এগুলোর কারণে এটা একটু গ্লোবাল অ্যাটেনশন হারিয়েছিল। এখন সামনে 30 সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একটা হাই লেভেল কনফারেন্স আছে, এবং তার আগে আজকের এই যে কনফারেন্সটা শুরু হচ্ছে সেটা কিন্তু প্রিলিউড টু দ্যাট কনফারেন্স, মানে এখান থেকে টেকওয়ে পয়েন্ট নিয়ে গিয়ে সেখানে আলোচনা করা হবে, এবং এর মাঝখানে আরও 4 মাসে 3টা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে। সো এই সিরিজ অফ কনফারেন্স, এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা অলরেডি আবার অ্যাটেনশনটা রিভাইভ হচ্ছে, এবং এটা যদি সদিচ্ছা থাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এবং এই এশিয়ান রিজিয়নে যে কান্ট্রিগুলো আছে, বা আমরা মায়ানমার, বাংলাদেশ, নেইবারিং 2 দেশ,
এবং এখানে রিজিওনাল অ্যাক্টর যারা আছে, গ্লোবাল অ্যাক্টর যারা আছে, তারা যদি সদিচ্ছা পোষণ করে তাহলে তো অবশ্যই, এবং সিরিজ অফ মিটিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কে সে কনফারেন্সে রিচ করা হচ্ছে। আচ্ছা। এবং সবচেয়ে একটা পজিটিভ দিক হচ্ছে যেখানে রোহিঙ্গারা ডিরেক্টলি এই কনফারেন্সে কথা বলছে, তাদের সমস্যাগুলো বলছে, এবং সমস্যাগুলো যদি ঠিকভাবে আলোচনা হয় তাহলে একটা রোডম্যাপ তো দেখা যাচ্ছে। অবশ্যই আমরা এই বিষয়ে আসতে চাচ্ছিলাম যে আপনি যেমনটা বলছেন আসলে যে কক্সবাজার সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধিদের বক্তব্য শোনা হচ্ছে ইতিমধ্যে, কিন্তু মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে এই যে সংকট সেটা সমাধান কতটা বাস্তবসম্মত বলে মনে হয়? মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে তো অবশ্যই এটা ডিফিকাল্ট, কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তো বাইল্যাটারাল বা কোনো একটা দেশের ডোমেস্টিক ইস্যুতেও সরকারের অবস্থানকে আমি বলবো সিনথেসাইজ করার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে, রিজিওনাল অ্যাক্টর থাকে, রিজিওনাল পাওয়ার থাকে, সুপার পাওয়ার থাকে, তারা রেসপন্সিবল অবস্থান নিয়ে যদি তারা মায়ানমারকে সে ধরনের মেডিয়েট করে বা প্রেশার ক্রিয়েট করে বা এই যে সমস্যাটা সমাধানের জন্য যদি সেরকম পদক্ষেপ নিতে আলোচনার মাধ্যমে হোক বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে, কূটনৈতিক প্রসেসের মাধ্যমে হোক, যদি অল আউট একটা এফোর্ট নেওয়া হয় তাহলে তো অবশ্যই মায়ানমার, যদিও এটা তারা সিটিজেন হিসেবে স্বীকার করে না, বাট রোহিঙ্গা তো এখন বাস্তবতা, ঠিক আছে? তো তারা ওখানে ডায়ালেকটিক্যালি অথবা রেশিয়ালি তাদের ডিফারেন্স থাকলেও বাট তারা সেখানে বংশ পরম্পরা রয়ে গেছে, সো ইটস এ রিয়ালিটি। তো এই বাস্তবতা মেনে নিলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধানের সম্ভাবনা আছে। আচ্ছা, যদি বলি যে বাংলাদেশ একাই কিন্তু 12 লাখ রোহিঙ্গার ভার বহন করছে, কিন্তু আমরা যদি সেটা বিশ্বের দিকে তাকাই, উন্নত বিশ্ব কেবল আর্থিক সহায়তার কথাই এখনো পর্যন্ত বলে যাচ্ছে। এই দ্বিচারিতা আসলে কেন? দ্বিচারিতা বা যেটা বললাম যে গ্লোবাল অ্যাটেনশন এটা হারিয়েছিল এই জন্যেই, এবং বাট এটা অবশ্যই অ্যাটেনশন ডিমান্ড করে, কারণ এটা হচ্ছে লার্জেস্ট রিফিউজি ক্যাম্প এখন ওয়ার্ল্ডে, এবং এফোর্ট ইউএনএইচসিআর এবং অন্যান্য অর্গানাইজেশন ইনিশিয়ালি ফান্ড দিয়েছে, বাট যেহেতু গ্লোবাল অ্যাটেনশনটা হারিয়েছে ফান্ড কমে এসেছে। তো এখন যে বড় একটা সমস্যা হচ্ছে ফান্ড ক্রাইসিস, এবং বাংলাদেশকেই এটা এখন সাপোর্ট করতে হচ্ছে। কাতার এবং ইউএনএইচসিআর ফান্ড যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে রিডিউস হওয়াতে তো এখন সমস্যাটা, ইকোনমিক বার্ডেনটা শুধু বাংলাদেশের উপরে এসে পড়ছে। তো এই ব্যাপারটা কনসার্ন হওয়ার, চিন্তিত হওয়ার ব্যাপার আছে এখানে। তো আমি মনে করি যে দ্বিচারিতা বলবো না, অন্যান্য প্রবলেমের কারণে বা অন্যান্য ইস্যুর কারণে হয়তো গ্লোবাল অ্যাটেনশনটা এখান থেকে চলে গিয়েছিল। এখন যে এফোর্টগুলো নেওয়া হচ্ছে এই সিরিজ অফ কনফারেন্স আর মিটিং, সেটার মাধ্যমে এটা আবার গ্লোবাল অ্যাটেনশন পাবে, এবং আমি আশা করব যে আবার এটাতে ফান্ড আসবে এবং এই প্রবলেমটা পার্মানেন্টলি সলভ করার জন্য একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বা কমিউনিটি এফোর্ট যেটা সাকসেসফুল হবে। অবশ্যই আমরা যদি বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর ভূমিকা আসলে কি, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের কথা বলি, ভারত বা আসিয়ানের দেশগুলোর ভূমিকা আসলে কতটুকু বলে আপনার মনে হয়? এই প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে নেব। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে, এবং আজকে আমরা কথা বলছিলাম রোহিঙ্গা সংকট সমাধান আসলে কোন পথে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমাদের অতিথির কাছে আমার প্রশ্ন ছিল যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে চীন, ভারত এবং আসিয়ান দেশগুলোর ভূমিকা আসলে কতটুকু বলে আপনার মনে হয়? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো একটু সময় নিয়ে উত্তর দিয়ে এটা যে শুধু চীন, ভারত বা এশিয়ান বলবো না, যে এখানে হচ্ছে ইন্ডিয়ান ওশনটা জড়িত, এবং রোহিঙ্গা, বাংলাদেশ বা মায়ানমার এই বেলটা হচ্ছে একটা রিমল্যান্ড, এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপের থিওরি অনুযায়ী রিমল্যান্ড থিওরি একটা আছে যে যারা রিমল্যান্ড কন্ট্রোল করে তারা সেই সাগর বা মহাসাগর সেটাকেও কন্ট্রোল করে। এখন ইন্ডিয়ান ওশনে দেখেন 1880 সালে এটি মোহন বলে গেছে, হুয়েভার উইল কন্ট্রোল দ্য ইন্ডিয়ান ওশন হি উইল কন্ট্রোল দ্য নেক্সট সেঞ্চুরিজ ইকোনমি।
কেন বলেছেন? কারণ এখানে 6টা বড় বড় প্রণালী এটার ভিতর দিয়ে গিয়েছে, ইন্ডিয়ান ওশনের সাথে কানেক্টেড, এবং ওয়ার্ল্ডের 60% র ম্যাটেরিয়াল এবং এটা দিয়ে যাতায়াত করে। তো যেটা হচ্ছে ইন্ডিয়ান ওশনে ইউএসএও একটা কন্ট্রোল রাখতে চায়, এবং আপনার ইন্ডিয়াও একটা কন্ট্রোল চায়, এবং চায়নাও চায়। তো সবারই আলাদা স্ট্র্যাটেজিক পলিসি আছে, যে কারণে এই পলিসিতে সবার স্ট্র্যাটেজিক প্রেশারে যেটা বলা হয় যে এই এলাকাটাকে এশিয়ান কসোভো বলা হয়। কেন? কারণ আপনি দেখেন যে চীনের একটা স্ট্র্যাটেজি হচ্ছে ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট করা। উত্তর কোরিয়া, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এই বেল্টটা, এই প্রত্যেকটা পয়েন্টে যদি সে তার ডমিনেন্স এস্টাবলিশ করতে পারে, তাহলে ইন্ডিয়া এনসার্কেলড হয়ে গেল। ইন্ডিয়া আবার চায় যে এটা থেকে আউটস্ট্রিপ করে ইন্ডিয়ান ওশনে আধিপত্য বিস্তার করতে। আবার ইউএসের নেক্সট সেঞ্চুরিজ এনিমি হচ্ছে চায়না। তো চায়নাকে কন্ট্রোল করতে হলে এই পয়েন্ট থেকে, এই বাংলাদেশ বা মায়ানমারের এই পয়েন্ট থেকে কুনমিং হয়ে শর্টেস্ট ল্যান্ড রুট, এখানে থাকলে ইন্ডিয়ান যে চায়নার যে লাইফ লাইন বলে মালাক্কা স্ট্রেট, তো এই বেল্টের ডমিনেন্স থাকলে মালাক্কা স্ট্রেটকে কন্ট্রোল করা যায়। এখন চায়নাকে কন্ট্রোল করার জন্য মালাক্কা স্ট্রেট হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল পয়েন্ট, কারণ এটাকে চায়নার লাইফ লাইন বলে। 80% অয়েল চায়নার এদিক দিয়ে যায়, এবং এটাতে ডিস্টারবেন্স করতে পারলে চায়নাকে তেল নিতে হবে কারাকোরাম হয়ে ল্যান্ড রুটে, যেটাতে তার ইকোনমিক বা তার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে 10%, এবং 10% বেড়ে গেলে ওয়ার্ল্ড মার্কেটে যে চাইনিজ চিপ প্রোডাক্টের একটা ডমিনেন্স আছে সেটা নষ্ট হয়ে যাবে, এবং সেখান থেকেই চাইনিজ ইকোনমি ফল করতে পারে। তো এই ব্যাপারগুলো মিলে আর কি এটা একটা স্ট্র্যাটেজিক পাওয়ার স্ট্রাগল বা কনফ্লিক্ট সেন্টার আপনাকে ধরে নিতে হবে। তো আপনি এখানে আবার আরেকটা আছে যেটা বলা হয় যে মানবিক করিডোরের কথা শুনেছেন, আরাকান আর্মি মায়ানমারের যুদ্ধ হচ্ছে এটা নিয়ে, এবং এখানে হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত এলাকা। একটা শোনা যায় যে এখানে খ্রিস্টান একটা স্টেট, এশিয়াতে কোনো খ্রিস্টান স্টেট নেই। তো এটা ওয়েস্টার্ন বা ইউরোপিয়ানদের কোনো ইন্টারেস্ট আছে কিনা এখানে করার জন্য, সেটা একটা ফ্যাক্টর। সো এই ফ্যাক্টরগুলো যার যার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, সে কিন্তু তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সাথে রিলেশনেই সে তার স্টেপগুলো নিবে। এবং তাহলে আমি আপনার কথার সঙ্গে আরো একটা কথা যোগ করতে চাই যে অনেকে ভয়ে আছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক ভূ রাজনীতির যে হিসাব, তাহলে কি বাংলাদেশ কি কোনো বড় কোনো শক্তির বলি হতে যাচ্ছে কিনা? বাংলাদেশ বড় কোনো শক্তির বলি হতে যাচ্ছে কিনা, রোহিঙ্গাকে ব্যবহার করা হতে পারে সেটার জন্য। হ্যাঁ, তো রোহিঙ্গা আইসোলেটলি একটা ডোমেস্টিক ইস্যু বা বাইলেটারাল ইস্যু হিসেবে দেখলে এটা তেমন বড় সমস্যা না, কিন্তু যখন সুপার পাওয়ার বা রিজিওনাল পাওয়ারের তাদের যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভগুলো আছে সেটার জন্য যদি এটাকে ব্যবহার করা হয়, দেন ইট মে টার্ন ইনটু এ বিগ ক্রাইসিস। তো যেটা আপনি ওই আরাকান আর্মিকে মানবিক করিডোর দেয়া নিয়ে আপনি দেখেছেন যে অনেক কথা হয়েছে, অনেক টেন্স সিচুয়েশন হয়েছিল। তো সেই জিনিসটাই বললাম, যেহেতু এখানে ইন্ডিয়ান ওশন এবং মালাক্কা স্ট্রেট এবং এই রিজিয়নটাতে সুপার পাওয়ারগুলোর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, তো সেটার ক্রিয়ানক বা বলি যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশও সেদিক দিয়ে এফেক্টেড হবে, এবং রোহিঙ্গাদের ভাগ্য তখন কি হবে সেটা আরও আনসার্টেন হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে দীর্ঘমেয়াদে যদি রোহিঙ্গা সংকট যদি টেকসই কোনো সমাধান না মেলে, তাহলে ভবিষ্যতে যদি দিকে আমরা তাকাই, বাংলাদেশের অর্থনৈতিক, কূটনীতি এবং সামাজিক নিরাপত্তা যে ভবিষ্যৎ, তা কতটা আসলে ঝুঁকিপূর্ণ? ইকোনমিক তো একটা বিগ অ্যামাউন্ট অফ মানে লোকজন বা রিফিউজি যেটা এই দেশে আছে 12 লাখ ক্রস করে গেছে, তাই না? এবং তাদেরকে যেহেতু তাদের জন্য ফান্ড সাফিসিয়েন্ট না, এবং বাংলাদেশ আমাদের অর্থনীতি আর কতটুকু শক্ত, তো সেই হিসাবে আমরা এই একটা জনগোষ্ঠীকে এইভাবে লালন পালন করা অবশ্যই একটা ইকোনমিক বার্ডেন। এবং এই বেল্টটাতে যেহেতু এই রোহিঙ্গা নিয়ে একটা ইন্টেন্স সিচুয়েশন থাকবে, ট্যুরিজম বলেন, অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটিস বলেন, অফশোরে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে সেগুলো এফেক্টেড হবে। এবং ফিশিং তো অলরেডি মাঝে মাঝে দেখেন যে জেলে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। সো বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নেগেটিভ ইফেক্ট পড়াতে, এবং মিনারেল এবং গ্যাস, অয়েল আপনার এক্সট্রাকশন বা রিসার্চ, এখানে এগুলো এফেক্টেড হবে। তো অর্থনীতির উপর এরকমভাবে বিভিন্ন রকম প্রভাব আসবে। কূটনীতি যদি বলেন, কূটনীতিতে তো দুই দেশের মধ্যে একটা টেন্স সিচুয়েশন থাকবেই এটা নিয়ে। মায়ানমার সরকার যেহেতু এটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করে না, এবং বাংলাদেশ চায় তারা সেখানে যাক,
সো দুই দেশের মধ্যে বাইলেটারাল ডিপ্লোম্যাটিক রিলেশন এফেক্ট করবে। আবার বাইলেটারের সাথে যেহেতু আমি বলেছি যে অন্যান্য সুপার পাওয়ারের এখানে ইন্টারেস্ট আছে, তাদের ডিপ্লোম্যাটিক এফোর্টগুলো সেভাবে টেইলর হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে মায়ানমার নিয়ে তার কূটনৈতিক রিলেশন বিভিন্ন দেশের সাথে বিশেষত রিজিওনাল এবং সুপার পাওয়ার ইউএসের কথা বললাম, অলরেডি মানবিক করিডোর নিয়ে একটা সিচুয়েশন হয়েছে, সেই ধরনের হবে। আর সামাজিক নিরাপত্তা তো আমি বলেছি যে সিকিউরিটি প্রবলেম এগুলো তো রয়ে গেছে, তারা ক্রাইমের সাথে জড়িত, তারা দেশের সিটিজেন না, আইডেন্টিটি নাই, মহিলারা বাবা এখানে লেখাপড়া করতে পারছে না এবং তারা লেখাপড়া করলেও কোনো সার্টিফিকেট পাবে না। সেটা আসলে দেখা যায় সম্মেলন শেষে সেটা স্টেটলেস, এডুকেশনলেস, আইডেন্টিটিলেস একটা কমিউনিটি গড়ে উঠতেছে। 8 বছর কিন্তু কম সময় না। যে শিশুটা 5 বছর বয়সে ছিল সে এখন প্রায় 13 বছর 14 বছর এবং আরো 5 বছর এটা কন্টিনিউ করলে আমরা বুঝতে পেরেছি। আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার কাছে আরো দুটো প্রশ্ন আমার আছে, যদি বলেন যে ছোট করে যদি বলতেন যে আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো আছে তারা বারবার কিন্তু জেনোসাইডের কথা বলছে, কিন্তু মিয়ানমারের উপরে চাপটা আসলে তারা কোথায় দিচ্ছে সে প্রসঙ্গে একটু জানতে চাই। এবং আপনার কাছ থেকে আরো একটা প্রশ্ন জানতে চাই যে রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ এবং চরমপন্থার যে উত্থান বাংলাদেশের নিরাপত্তার জন্য সেটা কিন্তু একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে, সেটার ক্ষেত্রে আপনি সরকার কি করছে বা করবে বলে আপনার মনে হয় একটু যদি ছোট করে বলেন। আগে প্রথম প্রশ্নটার জেনোসাইডের ব্যাপারটা, হ্যাঁ, এই 25শে আগস্টে রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বারেন্স ডে হিসেবে পালন করা হয়। তো জেনোসাইডের ব্যাপারটা, জেনোসাইডের কিন্তু কিছু টার্মস আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সেটা ফুলফিল করে কিনা সেটাও দেখতে হবে। আর আরেকটা হচ্ছে এই প্রবলেমটা জেনোসাইড হিসেবে ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাবে যখন এটার সাথে স্ট্র্যাটেজিক বা ইন্টারন্যাশনাল অনেক ইন্টারেস্ট এক লাইনে আসবে আর কি। হ্যাঁ, তো এগুলো তো অনেক ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যাপার আছে। আপনি দেখবেন যে প্যালেস্টাইন যে ক্রাইসিস সেটা কিন্তু কোনো ক্রাইসিস না ওয়েস্টার্নদের কাছে, বনেদের কাছে, রাদার ইসরায়েলের রাইটটাকে সেখানে বড় করে দেখা হচ্ছে। তো এই ক্ষেত্রে এটাকে জেনোসাইড দিলে মায়ানমারের সাথে আবার চীন জড়িত আছে, তাদের বাইলেটারাল গুড রিলেশন আছে, সেটা আবার আন্তর্জাতিক শক্তিতে যাবে। আমরা যদি চরমপন্থার উত্থানেও যেটা আছে সেটা যদি আপনি এক লাইনে বলেন। চরমপন্থা, হ্যাঁ, এখানে যেহেতু একটা ইসলামিক বা মুসলিম, রোহিঙ্গা যেহেতু মুসলিম জনগোষ্ঠী, এই 2000 টুইন টাওয়ার অ্যাটাকের পরে বা ওই সময়ে যে নন স্টেট অ্যাক্টরদের রাইজ হয়েছিল এবং আপনার খ্যালিফেট স্টেট যেটা বলা হয়েছিল সেখানে কিন্তু রোহিঙ্গা একটা পয়েন্ট। তো সেই হিসাবে যে আপনার আল কায়দা বলেন বা আইএস বলেন, তারা তো এই বেসটাকে, এই জনগোষ্ঠীটাকে একটা সাপোর্ট হিসাবে নিবে। অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আপনাকে তাদের যদি সমস্যার সমাধান না হয় এটা কিন্তু তারা কিন্তু ওই লিংকে জড়িয়ে যাওয়ার জন্য একটা ভালনারেবিলিটি রয়ে যায়। অবশ্যই আমরা আসলে এটা নিয়ে বিস্তর আলোচনা করার আছে, আমার সময় যেহেতু কম এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা রোহিঙ্গা সংকট সমাধান কোন পথে এ নিয়ে কথা বলছিলাম আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে। নিশ্চয়ই কক্সবাজারে যে টেকওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন নিয়ে যে সম্মেলনটা হচ্ছে সেখানে একটা এর সমাধান বেরিয়ে আসবে বলে সবারই প্রত্যাশা রয়েছে। আজকে এই পর্যন্তই হ্যাপেনিং পয়েন্ট। আপনারা নিশ্চয়ই আগামী পর্বে আবারও চলে আসবো আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন, কাজে এর সঙ্গে।